দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা রোহিঙ্গা সমস্যা এবং সম্প্রতি রোহিঙ্গা নেতা জনাব মুহিবুল্লাহর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। এর মধ্যে অনেকগুলো খবর নিশ্চয়ই আপনারা জেনেছেন, দু একজন গ্রেফতারও হয়েছেন, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এর পাশাপাশি সন্ধ্যার পরে আসলে রোহিঙ্গা ক্যাম্পগুলোর চিত্র কি হয় সে বিষয়টি সামনে চলে এসেছে। বলা হচ্ছে সেখানে অন্তত 14টি সন্ত্রাসী গ্রুপ রয়েছে যারা হয়তো দিনের বেলা পাহাড়ে থাকে, কিন্তু সন্ধ্যার পরে যেহেতু রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিদ্যুৎ নেই, তারা এই সুযোগটা নিয়ে এই ক্যাম্পগুলোতে নেমে আসে। সেখানে তারা চাঁদাবাজি করে, অস্ত্র তারা নানানভাবে সংগ্রহ করছে। অস্ত্র তৈরির কারিগররা মিয়ানমার পেরিয়ে এখানে এসেছেন, এমন খবরও কিছু কিছু গণমাধ্যমে এসেছে। সব মিলিয়ে এই সমস্যাটি নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ নূর খান, তিনি মানবাধিকার কর্মী। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর রহমান নাসির উদ্দিন, তিনি রোহিঙ্গা গবেষক ও শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরও আছেন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, তিনি সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকের ঘটনাবলী নিয়ে একটা প্রতিবেদন দেখব। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়ে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটিও দেখে নেব। মাস্টার মহবুল্লাহ হামিম ফেলাই দে কমর হল্লা হাড়ি বেলা সদ দে ন কমর হল্লা হাড়ত দে কমর মাথা বেশি বেলা সদ দে তা জান যাইবে গো মাস্টার মহবুল্লাহ। প্রত্যাবাসনে রোহিঙ্গাদের সংগঠিত করায় অসন্তুষ্ট হয়ে মুহিবুল্লাহকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন মালয়েশিয়ায় থাকা আরসার এক নেতা। সপ্তাহ দেড়েক আগে প্রচারিত এক অডিও বার্তায় এ হুমকি দেয়া হয়। মাস্টার নুরুসাল আমার ফেলাইলে হাম গইলে ডাক্তার অকর দিনের ফেলাইলে হাম গইলে তোমার ফুজিয়েন সিওর হইব ইয়া মনত গজ্জ মাস্টার মহবুল্লাহ সাহেব। এই হুমকির পর মুহিবুল্লাহ যে উৎকণ্ঠায় ছিলেন তা বোঝা যায় তার একাধিক অডিও বার্তায়। সেসবে আরসার অপতৎপরতা সহ নানা শঙ্কার কথা তুলে ধরেন তিনি। মুহিবুল্লাহ হত্যার পর তার স্বজনরা আরসাকে দায়ী করে আসছে, যদিও তা অস্বীকার করছে সংগঠনটি। তবে মুহিবুল্লাহকে প্রাণনাশের হুমকি বিষয়ে কম বেশি জানেন সাধারণ রোহিঙ্গারাও। থিয়েটার দিলে ওষুধ গড়ি না হরিবি, এটা খাওয়া গড়ি না হরিবি, মানুষের তুই কোনো কথা হই না হরিবি। আর ফাটি যায় তারা হই থাকে এরম তারা গইতে ইয়ার আগে বহুত দমকি দিয়ে ঘরের দুয়ার ভাঙি ফেলাইল। যাইবে স্যার যাবার মাধ্যমে কিছু চলে আনিবা বাদি বা নেতা হইতে আরেখা আর হতুনে আর অন্য হরিবা নেতা হিসাবে দুশ্মনাগুলির মধ্যে। তবে হুমকির বিষয়ে মুহিবুল্লাহ কখনো কোনো অভিযোগ করেননি বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। এই বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে যাচ্ছি যে যেইভাবে তার উপর আক্রমণটা হয়েছে আরও কিছু লোক ছিল, তাদেরও আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো এটা সম্পূর্ণ তদন্তের বিষয়, আমাদের ইউনিটগুলো তদন্ত করে যাচ্ছে। আমরা হয়তো রহস্য উদ্ঘাটন হলে আমরা বলতে পারবো। গত 29 সেপ্টেম্বর রাতে কুতুপালং লম্বাসিয়া ক্যাম্পে নিজ কার্যালয়ে খুন হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনী এখানে যথেষ্ট পরিমাণ আছে এবং আইন শৃঙ্খলা এখানে যথেষ্ট ভালো রয়েছে। আমরা খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমাদের তদন্ত, আমাদের সব কিছুই খুব দ্রুতভাবে আমরা এটা চলছে। দর্শক, সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন, টেলিফোন করে আপনাদের প্রশ্ন বা মন্তব্য জানাতে পারেন। স্ক্রিনে সেই নম্বরটি দেখানো হবে। শুরুতেই জনাব নূর খান, আপনার কাছে আসতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা সূত্র ধরে। আমরা যে চিত্র বিভিন্ন গণমাধ্যমে পাই রোহিঙ্গা ক্যাম্পগুলোর সন্ধ্যার পরের অবস্থা সম্পর্কে, সেটা তার বক্তব্যের সাথে কতখানি মিলে সেটা আপনার কাছে শুরুতেই জানতে চাইব। কারণ সন্ধ্যার পরে যখন অন্ধকার নেমে আসে, সেখানে বিদ্যুৎ নেই, তখন কি আসলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকে এই ক্যাম্পগুলোর উপরে? দেখেন, শুধু সন্ধ্যা কেন, আমরা যদি গত 1.5-2 বছরের চিত্রটি লক্ষ্য করি, দুই রকম, যে পত্রপত্রিকায় যে ঘটনাগুলি এসছে বা যে ঘটনা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে স্থানীয় থানায়, এগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব বেশ কিছু মানুষ এই সময়কালে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অনেকের লাশ গলিত অবস্থায় পাওয়া গেছে। অনেক মানুষকে মুক্তিপণের জন্য আটকিয়ে রাখা হয়েছে, মুক্তিপণ নেওয়া হয়েছে। নারী শিশু পাচারের ঘটনা আছে, ইয়াবা ব্যবসার বিষয়গুলো আছে এবং প্রকাশ্যে দিনে দুপুরে আমরা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখেছি,
সংবাদ মাধ্যমে এই ঘটনাগুলো এসছে। আর সন্ধ্যার পরে বিশেষ করে নৌকাফিল্ড ফোর্ডির ওইদিকে যে নৌকাফিল্ড বা মাঝামাঝি যে এলাকাগুলো, সেই এলাকার মানে সেই এলাকা সহ সমগ্র ক্যাম্পগুলোর নিয়ন্ত্রণ কিন্তু শুরু থেকেই এই প্রশ্নবিদ্ধ ছিল। অর্থাৎ শুরু থেকে পত্রপত্রিকায় কিন্তু আমরা দেখেছি বা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে সন্ধ্যার পরে আসলে এক ধরনের নিয়ন্ত্রণ চলে যায় সন্ত্রাসী, সেটা ইয়াবা ব্যবসায়ীদের হাতে হোক বা চাঁদাবাজদের হাতে হোক বা কোনো সংগঠন সশস্ত্র সংগঠনের হাতে হোক, তাদের হাতে নিয়ন্ত্রণটা চলে যায়। এবং আমরা তাদের নিজেদের আভ্যন্তরীণ বিভিন্ন সময় সংঘাতের ঘটনা দেখেছি। আমরা দেখেছি, যদি আমরা এইভাবেও বলি যেভাবে সরকার বলছেন যে এখানে আরসা নেই, তবে আরসার সমর্থকরা আছে, আরএসও নাই, আরএসওর সমর্থকরা আছে, যদি আমরা এইভাবেও বিবেচনায় নেই, যেমন বিবেচনায় আমরা বিভিন্ন সময় দেখেছি যে আইএস নেই কিন্তু স্থানীয়ভাবে কিছু ওই মতাদর্শের অনুসারী আছে, আমরা ওইভাবে যদি বিষয়টাকে দেখি তাহলে দেখব যে তাদের নিজেদের ভিতর সংঘাত, এই সশস্ত্র গ্রুপগুলোর ভিতর সংঘাত হয়ে বেশ কিছু মানুষ কিন্তু এর আগে মারা গেছে। এবং আসার পরপর কিন্তু একজন মাঝি মারা যায়, হেড মাঝি একটা মানে এলাকায়, এবং সেটাও কিন্তু সন্ধ্যার মানে কাছাকাছি সময়ে কিন্তু গুলি করে তারে মারা হয়। এরপরে আমরা অনেককেই দেখেছি নিখোঁজ হতে, পরবর্তীতে গলিত লাশ উদ্ধার হতে, গুলি করে মারার ঘটনা দেখেছি। আর এর বাইরে মানে অপহরণ করার মতো অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। সুতরাং এই জায়গাটাতে যে অবস্থাটি বিরাজ করছে, সেখানে নিয়ন্ত্রণ যে আসলে সর্বব্যাপী মানে সব সময় নিয়ন্ত্রণ যে থাকে এটা না, এটা যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা অপতৎপরতা ঘটতে পারে। একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা পৃথিবীর কোথাও কোনো ইয়েতে করা সম্ভব হয় না, কিন্তু এখন যেভাবে ক্যাম্পগুলো রয়েছে নিয়ন্ত্রণের বিষয়গুলো কিন্তু সেটা কি সন্ধ্যার পরে যে নিরাপত্তা পরিস্থিতি তার উন্নতি করা সম্ভব, নাকি এই 10 লাখ মানুষ তাদের মধ্যে আবার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী যদি থেকে থাকে, সশস্ত্র গ্রুপ থাকে, তাহলে তাদেরকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব বাংলাদেশ সরকারের যে অবকাঠামো রয়েছে তা দিয়ে? এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব না এটা আমি বলতে চাই না, কারণ আমি দেখেছি বিগত দিনে সেনাবাহিনী যখন মুভ করত তখন ভিতরেও তারা কিন্তু যেত সন্ধ্যার সময়, রাতে অনেক সময় তারা কিন্তু টহলের ব্যবস্থাটা করেছিল, এবং তখন এতদূর নাজুক অবস্থা কিন্তু ছিল না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আজকে মানে ভিতরে আর্ম পুলিশের ব্যাটালিয়নের বিভিন্ন ক্যাম্প আছে, এই ক্যাম্পগুলো দিনে যতটা সক্রিয় থাকে রাত্র এলাকায় কী অবস্থা থাকে আমি বলতে পারবো না। তবে একটা জিনিস, যে রাতের বেলায় টহল অভিযান যেভাবে পরিচালনা হওয়া উচিত ততটুকু দৃশ্যমান কিন্তু বিষয়টা ছিল না। এবং এখানে এত ঘিঞ্জি এলাকা, এইটাকে আসলে আপনি যদি রোডে টহল দেন তো ওই মানে পরবর্তীতে যে সরু গলি মানে 2 হাত পাশে এরকম গলি, অর্থাৎ মানুষ সোজাও যেতে পারে না এরকম গলি আছে, এবং পাহাড় কিছুটা উঁচা নিচা টিলা এইসব জায়গা কিন্তু বিভিন্ন জায়গায় আছে সেইখানে। এবং পুরানা অনেক দিন আগের থেকে কিন্তু কিছু ডাকাতের বাহিনী আছে, জকি বাহিনী, তারপর এরকম বেশ কিছু নাম করা গ্রুপ আছে যাদের সশস্ত্র তৎপরতাও আছে, এবং যাদের কাছে আমরা গত 2-3 বছর যদি খেয়াল করি কী ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে, কী ধরনের এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে, কী ধরনের ছোট অস্ত্র, মাঝারি অস্ত্র, বড় অস্ত্র, সব কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে এই অস্ত্র কিন্তু, এই যে কথায় অনেক সময় শুনি যে সব লোকাল মেড, বিষয়টা সব লোকাল মেড না, বাইরের অস্ত্র কিন্তু আছে, উদ্ধার যা হয়েছে এ পর্যন্ত দেখেছি। আর অতি সাম্প্রতিককালে কিন্তু ওখানে একটা সশস্ত্র গ্রুপের সাথে আরেকটা গ্রুপের সংঘাতের ফলে একজন নেতাকে কিন্তু এর আগেও মেরে ফেলা হয়েছে, মাত্র 1.5 মাস আগে, সম্ভবত 1.5-2 মাসের আগে। এবং মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ঘটনাটা আজকে এসছে সেটা হচ্ছে যে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা শুধু না, যেই মানুষটি এত ইম্পর্টেন্ট ছিল, যেই মানুষটির জনপ্রিয়তা এত ছিল, এবং যেই মানুষটিকে নিয়ে তিনি অভিযোগ মানে তিনি নিরাপত্তার কথা বলেছেন কি বলেন নাই, তিনি লিখিত দিয়েছেন কি দেননি, এই বিতর্কে আমি যাব না। এই দিয়েছেন কি দেন নাই এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের না, এটা প্রমাণ করবে তারা। কিন্তু যেটা ঠিক যে এই মানুষটির নিরাপত্তার বিষয় তো ভাবার কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যে কিনা 2-3 লক্ষ লোকের সমাবেশ করেছিল, এবং সেই সমাবেশের পরে যাকে আমরা থ্রেট মনে করেছিলাম নিরাপত্তার দিকে, এবং তারপর আমরা একেবারে
রাতারাতি কিন্তু অনেক কথা, অনেক গল্প আমরা বিভিন্ন পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আজকে আবার ঠিক উল্টা জিনিসটাও আমরা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, এরকম একটি মানুষের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন রিফিউজি ক্যাম্পে তার নিরাপত্তার দায়িত্ব নেয়, তখন খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলি মানে আমলে নেওয়া দরকার ছিল। এবং বাংলাদেশের এমন কোনো ইন্টেলিজেন্স এজেন্সি নাই যে এজেন্সি ওখানে অপারেট করে না, এমন কোনো বাহিনী নেই যে বাহিনী ওখানে কাজ করে না। এরকম একটি অবস্থায় এবং মানে মহিবুল্লাহ যেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটা খুব বেশি যে একেবারে মাঝ বরাবর বা পাহাড়ের কাছে সেই বিষয়ও কিন্তু না। এবং যেখানে মারা গিয়েছে, যা তাকে হত্যা করা হয়েছে, সেখান থেকে 100 গজও না, কম বেশি 100 গজ, যেখানে এপিবিএনের ক্যাম্প আছে। জি, ধন্যবাদ। অধ্যাপক নাসিরউদ্দিন, আপনার কাছে আসতে চাই। এখন প্রশ্ন হচ্ছে, মহিবুল্লাহকে হত্যা করার যে মোটিভগুলো আমরা শুনছি, বলা হচ্ছে তিনি প্রত্যাবাসন বিরোধী ছিলেন। তো দেশে ফিরে যাওয়ার ব্যাপারে যারা এই মহিবুল্লাহর যে প্রক্রিয়ায় তিনি বিশ্বাস করতেন, শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ার বিরোধিতার কারণটা কি? তারা কি মনে করেন কেবলমাত্র সশস্ত্র প্রক্রিয়াতেই তারা নিজেদের অধিকার ফেরত পাবেন? আরসার কথা বলুন বা অন্য যেসব বাহিনীর নাম আসছে এখানে, তাদের অবস্থানটা আসলে কি, সেটা কি জানা যাচ্ছে কিনা? ধন্যবাদ। আমি আসলে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমরা যেভাবে আসলে এই মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পরে পুরো রোহিঙ্গা ক্যাম্পটাকে এবং রোহিঙ্গা শরণার্থীদেরকে আমরা যেভাবে প্রজেক্ট করি, বা যে আমাদের প্রচলিত যে মানে রীতিটা, যে সেখানে নানান সশস্ত্র গ্রুপ, সেখানে নানান ধরনের অবৈধ ব্যবসা, ইয়াবা ব্যবসা বা এই ধরনের, তারপরে সন্ধ্যার পরে সেটা একটা মানে আমাদের বাইরে চলে যায়, নিরাপত্তা বাহিনীর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই যে পুরো এপিসোডটা যেভাবে আসলে মানে উপস্থাপন করা হয়, আমি মনে করি এটা একটা হোলসেল আইডিয়া, কিন্তু এর মধ্যে এই বিষয়টা পুরোপুরি সত্য নয়। কারণ আমার অভিজ্ঞতা বলে যে রোহিঙ্গাদের মধ্যে যে কিছু যে দুষ্কৃতিকারী আছে, কিছু যে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, এটা অনস্বীকার্য। কিন্তু এদের সংখ্যা কিন্তু 11 লক্ষাধিক রোহিঙ্গার মধ্যে খুব কিন্তু বেশি নয়। যদিও তারা খুব ডমিনেন্ট, তারা ধরেন সেখানে এক ধরনের আতঙ্ক তৈরি করছে এবং গত 4 বছরে প্রায় 50 জনকে হত্যা করেছে, কিন্তু এর মানে এই নয় যে পুরো রোহিঙ্গা মানে যে রোহিঙ্গারা এখানে আছে সবাইকে আমরা একটু সন্ত্রাসী, এটা অপরাধী এভাবে আমরা উপস্থাপন করব। এবং এটা করলে দুই ধরনের মানে আমাদের লস। একটা লস হচ্ছে যে আমরা একটা জনগোষ্ঠীকে একটা নেতিবাচক একটা বৈশিষ্ট্য দিয়ে উপস্থাপন করছি, এটা যেমন সত্য। আর একটা লস হচ্ছে যে মিয়ানমার যে কথাটাকে বারবার বলার চেষ্টা করছে, রোহিঙ্গারা সন্ত্রাসী এবং বাংলাদেশে রোহিঙ্গা সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে, এই যে মিয়ানমার ন্যারেটিভটা, সেটাকে কিন্তু আমরা একত্রে সাবস্ক্রাইব করছি। সুতরাং আমি মনে করি রোহিঙ্গা প্রজেকশনের ক্ষেত্রে আমাদের আরেকটু এইসব বিষয়গুলোতে বিবেচনা নেওয়া জরুরি। আর আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে এই যে মানে মহিবুল্লাহ হত্যার পরে সেখানকার পরিস্থিতি, সেখানকার নিরাপত্তা বা সার্বিক আমাদের নিয়ন্ত্রণ, এই প্রশ্নগুলো যখন আসে, আমি বলবো যে 2017 সালের অগাস্টের 25 তারিখ যখন বড় ইনফ্লাক্স ঘটে, প্রায় 7.5 লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশে আসে, তারও আগে কিন্তু বাংলাদেশে রোহিঙ্গারা বসবাস করতো 1978-এর পর থেকে। এবং তখন কিন্তু উখিয়াতে কুতুপালং, টেকনাফে নয়াপাড়া 2টা অফিসিয়াল ক্যাম্প ছিল, এবং টেকনাফে আপনার হচ্ছে লেদা এবং উখিয়াতে তাল বলে আরও 2টা মেকশিফট ক্যাম্প ছিল। 4টা ক্যাম্প কিন্তু তখন ছিল। কিন্তু যখন ম্যাসিভ একটা ইনফ্লাক্স হয়, তখন প্রায় 34টা ক্যাম্প তৈরি করা হয়। এবং আপনি জানেন যে কুতুপালং এক্সটেনশন এবং বালুখালী এইসব যা বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানে মানে অস্থায়ীভাবে মানে ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, কোনো ইলেকট্রিসিটি ছিল না। কিন্তু আপনি 2018 সালের পরে সেখানে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে এবং নিরাপত্তার প্রশ্নে জয়েন্ট পেট্রোলিংয়ের ব্যবস্থা আছে। আমি নিয়মিতভাবে রোহিঙ্গা ক্যাম্প কমিশনের কাজে যাই এবং আমি নিজে দেখেছি যে মানে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ফোর্স সেখানে তারা দিনরাত পরিশ্রম করছে, এবং সরকারের একটা বিরাট অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স, যাদেরকে আমরা CIC বলি, ক্যাপ ইনচার্জ, এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স কিন্তু সেখানে দিনরাত পরিশ্রম করে চেষ্টা করছে। আমি আপনাকে 2-1টা উদাহরণ দিচ্ছি। যেমন 2020 সালের অক্টোবরের প্রথম সপ্তাহে আপনি হয়তো জানেন যে মানে অক্টোবর 2-3 তারিখ এবং 6 তারিখের দিকে প্রায় 7 জন রোহিঙ্গা কিন্তু হত্যা করা হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু একটা মোটামুটি একটা শান্তিপূর্ণ একটা অবস্থা সেখানে তৈরি হয়েছিল, কারণ এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটা
একটা জয়েন্ট এফর্ট কিন্তু সেখানে ছিল। এবারও দেখেন মহিবুল্লাহ কিন্তু অনেক বড় নেতা। আপনি জানেন যে মহিবুল্লাহ 2019 সালে 25শে অগাস্ট বিরাট যে একটা জনসমাবেশ করেছিল, শুধু তাই নয়, মানে ডোনাল্ড ট্রাম্পের প্রোটোকল নিয়ে সেখানে হোয়াইট হাউসে গিয়েছিল এবং ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনে গিয়ে লেকচার দিয়েছিল। এরকম অনেকগুলো কারণে মহিবুল্লাহর কিন্তু একটা আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা ছিল এবং আন্তর্জাতিক যে সাহায্য সংস্থাগুলো আছে তার মধ্যেও একটা গ্রহণযোগ্যতা ছিল। সবচেয়ে বড় কথা, সাধারণ রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু মহিবুল্লাহর একটা গ্রহণযোগ্যতা ছিল। সুতরাং মহিবুল্লাহকে হত্যা করার মধ্য দিয়ে যে আসলে বেনিফিশিয়ারি কারা হচ্ছে, তা আপনি যে প্রশ্নটা করেছেন প্রত্যাবাসনের পক্ষে বিপক্ষের, যে এটা অস্বীকার করার কিছু নাই যে প্রত্যাবাসন বিরোধী একটা চক্র কিন্তু সেখানে কাজ করছে এবং সেই চক্রটা কোনোভাবেই এমনিতেই বাংলাদেশ শুরু থেকেই প্রত্যাবাসনের ক্ষেত্রে সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে 2 দফা, এবং সেটা প্রধানত হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর অসহযোগিতা এবং মিয়ানমারের অনিচ্ছা, অনাগ্রহ, অসহযোগিতার কারণে। এখানে অধ্যাপক নাসিরউদ্দিন, যেটা জানতে চাচ্ছিলাম, তাদের তাহলে উদ্দেশ্যটা কি? তাদের কর্মপন্থা কি? আলী ইয়াকিন বলুন বা আরসা বলুন, তারা চাচ্ছেটা কি? তারা আপাতত এই ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে মহিবুল্লাহ প্রত্যাবাসনের পক্ষে অবস্থান নিয়েছিল এবং প্রত্যাবাসনের জন্য সেখানে এক ধরনের ক্যাম্পেইন করছিল। শুধু তাই নয়, আপনি জানেন সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রস্তাব দিয়েছিল আত্মীকরণের জন্য লোকালি, সেটার কিন্তু মহিবুল্লাহ প্রতিবাদ করতেন। ফলে যারা প্রত্যাবাসন বিরোধী, যারা ওখানে যেতে চায় না, মিয়ানমারে ফিরতে চায় না, এখানে থাকতে চায় এবং এখানে থেকে একটা আধিপত্য বিস্তার করে এখানে একটা অবৈধ অর্থনীতি আছে সেটাকে জারি রাখতে চায়, এবং যারা এই প্রত্যাবাসনের বিরোধী একটা চক্র, তারাই মূলত এই মহিবুল্লাহকে হত্যা করেছে। এটা আমরা প্রাথমিকভাবে অনুমান করতে পারি। যদিও জি, মেজর ইসলাম আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। যারা মহিবুল্লাহর ব্যাপারে যে হুমকি আসছিল সেটা তো আমাদের শুরুতেই রিপোর্টে আমরা দেখালাম। বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে যে তার উপরে মিয়ানমারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফ থেকেও নজরদারি করা হতো, তার আশেপাশে এই ধরনের অনেক গুপ্তচর হয়তো কাজ করতো, কিছু কিছু গণমাধ্যম সেটা বলছে। তাহলে আমাদের যে গণমাধ্যম, যে ইন্টেলিজেন্স সেখানে থাকার কথা ছিল তার নিরাপত্তার ব্যাপারে, তারা এই ঘটনা যে ঘটতে চলেছে এটা কেন বুঝতে পারলো না? ধন্যবাদ। আসলে এই বিষয়টা আপনি যে প্রশ্নটা করেছেন এটা অত্যন্ত একটা সেন্সিটিভ প্রশ্ন। কারণ হচ্ছে কি, মহিবুল্লাহর বিষয়টা এবং আরসা, এই দুটা জিনিসকে আগে একটু ব্যাখ্যা করতে হবে। আরসা জিনিসটা আমার কাছে এখনো পর্যন্ত একেবারেই আমার মনে হয় এটা কেমন জানি এটা খুব রহস্যকর একটা সংগঠন। কারণ আপনি যে একটু পিছন ফিরে আমরা দেখি 2017 সালের 24শে আগস্ট যখন যেদিন কফি আনান তার কমিশন রিপোর্টটা আং সান সুকির হাতে জাস্ট হস্তান্তর করেন ন্যাপিডোতে, এবং সেই রিপোর্টটা ছিল এই পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট, আমি বলবো, যে রিপোর্ট ফর দ্য ইন ফেভার অফ দ্য রোহিঙ্গাস, আরাকানের উপর যে রিপোর্টটা করেছে অর্থাৎ রাখাইন স্টেটের উপরে করেছে, সেই রিপোর্টটা দেওয়ার, সেটাতে কি আছে না আছে তা জানার আগেই ওই 24শে আগস্ট রাত্রেবেলা এই আরসা নামক সংগঠনটি মিয়ানমারের কয়েকটা সেনা ক্যাম্পে তারা আক্রমণ পরিচালনা করেছে বলে বলা হয় মিয়ানমার সেনাবাহিনী থেকে। এবং ঠিক 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনী অপারেশন ক্লিনস স্টার্ট করে। তার মানে হচ্ছে এখানে যদি আপনি একটা রেশনালি অথবা লজিক্যালি একটা জিনিস চিন্তা করেন, কফি আনান কমিশনের রিপোর্ট হস্তান্তর করা 24 তারিখ রাতে মিয়ানমার সেনাবাহিনীর ক্যাম্প আক্রমণ করা এবং 25 তারিখে অপারেশন ক্লিনস স্টার্ট করা মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক, এবং দলে দলে রোহিঙ্গাদের বাড়িঘর ধ্বংস করা, আগুন দেওয়া, হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়ন, তারপর বিতাড়ন সর্বশেষ। এই সবগুলোর সাথে একটা কোরিলেশন এখানে কিন্তু আপনি যদি লজিক্যালি খোঁজেন, রেশনালি যদি আপনাকে এটা বিশ্লেষণ করা হয়, দেখ এনি rational human being, if he carried out an appreciation, যদি এটাকে অ্যাপ্রিসিয়েশনের আওতায় আনা হয়, এটার মধ্যে একটা কোরিলেশন খুঁজে পাওয়া যেতে পারে। এখন কথা হচ্ছে এখানে দুটা জিনিস আছে। একটা হচ্ছে রোহিঙ্গারা হতভাগ্য একটা জাতিগোষ্ঠী, এটা রবার্ট ফনিয়ার কথা, বিবিসির। আমরা তো জানি যে এমন এক হতভাগ্য জাতিগোষ্ঠী যারা নিজের বাস্তবিকতা থেকে বিতাড়িত, সেখানে অবাঞ্ছিত, সেখান থেকে বিতাড়িত, আর যেখানে আশ্রয় নিয়েছে সেখানেও অবাঞ্ছিত। তাদের নেতৃত্ব নাই, নেতৃত্ব বলে শূন্যই ছিল,
মহিবুল্লাহ তাদের মধ্যে সবেদন নীলমণি কয়েকজনের মধ্যে অন্যতম একজন হয়ে আসছিলেন, যার জন্য এই যে আপনি কথাটা যেটা বললেন এটা একটা অন্তর্ঘাত। আমার কাছে এটা সমূহ অন্যতম কারণ। আরো দুইটা কারণ আছে, আমি দুইটা কারণ বলবো। এটা হচ্ছে আমার এজাম্পশন। একটা হচ্ছে তাকে অন্তর্ঘাতমূলক একটা কর্মকাণ্ডের মাধ্যমে তাকে নিশ্চিহ্ন করে দেবো, যখন রোহিঙ্গাদের একটা জাতিসত্তার কোনো ধরনের উন্মেষ যেন করতে না, যেটা নিয়ে বরাবরই মিয়ানমার কনসার্ন। রোহিঙ্গাদের কোনো ধরনের জাতিসত্তা যেন উন্মেষ না ঘটে, ঘটলে সেখানে সেটাকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। তাদের জন্য যেটা মুশকিল হয়েছে, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, আপনার শান ইন্ডিপেন্ডেন্ট আর্মি, মনদের এখন চীন স্টেটে চীন আরাকান আরাকান আর্মি। এখন মহিবুল্লাহ যদি সেখানে কোনো নেতৃত্ব সৃষ্টি করতে পারে, আমাদের এই যে রোহিঙ্গাদের যদি সংগঠিত করে, সেই ধরনেরই এক ধরনের ভীতিজনক অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাকে হত্যা করা হতে পারে। 2 নম্বর হচ্ছে তাদের আভ্যন্তরীণ নেতৃত্বের একটা প্রশ্ন সেখানে আছে, যেখানে জাতীয়তাবাদের আমরা জানি, এটা আমরা যদি তাও বিশ্লেষণ করি, জাতীয়তাবাদের উন্মেষ যেখানে ঘটে সেখানে কিন্তু উগ্রবাদের স্থান খুব বেশি থাকে না। এখন এখানে দুটা জিনিস হবে। একটা, কেউ যদি যেমন আলিয়াকিন বলে একটা সংগঠনের নাম শোনা গিয়েছে, সেখানে উগ্রপন্থার আশ্রয় নেওয়ার জন্য প্রচেষ্টায় লিপ্ত, সেখানে মহিবুল্লাহ যদি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে চেষ্টা করেন, এটা তাদের স্বার্থের বিরোধী হবে। যারা উগ্রবাদের পন্থা, তাদের স্বার্থের পরিপন্থী হবে জাতীয়তাবাদের উন্মেষ। সেজন্য হয়তো মহিবুল্লাহ হত্যাকাণ্ডের শিকার করবে। আর একবারে সর্বশেষ যেটা বলা, সেটা যে রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনের জন্য পক্ষপাতী এবং সেখানে তার নেতৃত্ব প্রতিষ্ঠা হচ্ছে, তাদের ভিতরে আভ্যন্তরীণ এই যে প্রতিহিংসা, এইটার থেকে মহিবুল্লাহ হত্যাকাণ্ড। এখন আপনি যেটা বলছেন গোয়েন্দা নজরদারি, যেটা আপনার মূল প্রশ্ন, গোয়েন্দা নজরদারি, হ্যাঁ আমি বলবো যে গোয়েন্দা নজরদারি তার প্রতি অবশ্যই রাখা উচিত ছিল। তার প্রতি কি কি হুমকি সৃষ্টি হতে পারে, এই যে প্রশ্নগুলি আমি বললাম, সেই প্রশ্নগুলি বিবেচনায় রেখে তাকে একটা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা অবশ্যই উচিত ছিল। হয়তো ছিল, সেই নিরাপত্তা বলয়ের মধ্যে ছিল, বা যারা তার হন্তারক তারা হয়তো সেই নিরাপত্তা বলয়টাকে ভেদ করার মতো সুযোগ পেয়েছে। তারা দেখেছে সেখানে কমপ্লেসেন্সি আছে, আত্মতুষ্টি আছে, কিছুই তো হচ্ছে না, এইটা তারা হয়তো এই সুযোগটা গ্রহণ করেছে। আরেকটা জিনিস আমি বলবো, আমরা যেভাবে আখ্যায়িত করছি, একবার রাত হলে ওখানে একটা মগের মূল্য হয়ে যাচ্ছে, অস্ত্র, এই 5 বছর চলতেছে রোহিঙ্গাদের, কয়টা গুলি বা রোহিঙ্গা ফুটেছে ওখানে, কোন ইনসার্জেন্সি সেখানে ডেভেলপ করেছে? তাহলে তো আমরা দেখতাম মিয়ানমার সীমান্তে প্রতিদিনই গোলাগুলি হচ্ছে, মিয়ানমারের সাথে সংঘাতময় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এগুলি কিচ্ছু না, এটা তাদের আভ্যন্তরীণ 2-একটা কাটা বন্দুক নিয়ে আসে, আমরা তিলকে তাল করে এমন একটা জিনিস, যেটা প্রফেসর রহমান নাসির যেটা বললেন, এটা মিয়ানমারকে একটা সুযোগ সৃষ্টি করে। আন্তর্জাতিক ফোরামে গিয়ে তারা বলতে থাকবে যে এরা সন্ত্রাসী দল ছিল, আমরা সন্ত্রাসীদের বিতরণ করেছি, ধন্যবাদ। This should not be addressed like that. জি, ফিরে আসি অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন আপনার কাছে। আপনি ধারণার কথা বলছিলেন যে গণমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এই সমস্যাটাকে, তাতে করে রোহিঙ্গাদের ব্যাপারে মানুষের ধারণা, সারা দেশব্যাপী মানুষের ধারণা পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন জরিপের কথা বলা হচ্ছে, বোধহয় সেদিনই ব্র্যাক একটা জরিপ তাদের উপস্থাপন করলো, সেখানে তারা বলছে বর্তমানে স্থানীয় যে জনসংখ্যা, সেখানে রোহিঙ্গাদের এইখানে থাকার ব্যাপারে যে সমর্থন, সেটা 5% মতোতে নেমে এসেছে। যদিও গোড়ায় যখন তারা এসেছিল তখন স্থানীয় পর্যায়ে এটা 90% মতন ছিল, যে তারা সবাই স্বাগত জানিয়েছিলেন। তো এই যে 85% কমে আসলো তাদের ব্যাপারে স্থানীয়দের সমর্থন, সেটা কি শুধুই গণমাধ্যমের প্রচারণা, নাকি আরো অন্য নানান বিষয়ের সাথে যুক্ত হয়েছে স্থানীয়দের যে দৃষ্টিভঙ্গি তার পরিবর্তনের ক্ষেত্রে? এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি শুরুতেই। 1978 সালে যখন প্রথম দফা রোহিঙ্গারা বাংলাদেশে আসে, তখন রোহিঙ্গাদেরকে বাংলাদেশের স্থানীয় নাগরিক, বিশেষ করে উখিয়া টেকনাফের লোকজন যেভাবে গ্রহণ করে, যেরকম একটা মানে ভ্রাতৃত্ব দিয়ে গ্রহণ করে, 2017 সালে কিন্তু সেই ভ্রাতৃত্ব গ্রহণ করে নাই। এইটা অস্বীকার করার কোনো কারণ নাই যে রোহিঙ্গাদের ম্যাসিভ প্রেজেন্সের কারণে স্থানীয় লোকজনের সবচেয়ে বড় মানে পেইনটা কিন্তু তাদেরকে নিতে হচ্ছে। আমি আপনাকে মানে আমি পরিসংখ্যান বলে দিতে পারবো যে সেখানে শুধু
4000 একরের যে পাহাড় কেটে যে ধ্বংস হয়েছে বনভূমি তা কিন্তু নয়। আমি সেখানকার অবকাঠামো ধ্বংস হয়েছে, সেখানকার যে পরিবেশ প্রতিবেশ এবং সয়েল ফার্টিলিটি, ওয়াটার কন্টামিনেশন, সেটা সব কিছু অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে। এবং যে গবাদি পশু, যে আগে একটা গরু যে ক্ষেতের মধ্যে বেঁধে দিয়ে আসতো সারাদিন, রাতের বেলা সন্ধ্যার সময় নিয়ে আসতো, সে গবাদি পশুর বিচরণ ক্ষেত্র পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। তারপর সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এগুলো তো অস্বীকার করবার কোনো কারণ নেই, কিন্তু যে পয়েন্টটা জরুরি সেটা হচ্ছে আমাদের, যদি আমরা এই স্থানীয়দের সংখ্যা যে 5-এর মানে সমর্থ যে 5-এ নেমে আসছে, আমি এটা হচ্ছে আরও কমে নেমে গেলেও আমি এটাকে মানে অবাক হব না। তার কারণ হচ্ছে যে এখানে মনে রাখতে হবে যে এই যে 11 লক্ষাধিক রোহিঙ্গার কারণে উকিয়া এবং টেকনাফের টোটাল জনসংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 5 লাখ, আর মানে রোহিঙ্গা হচ্ছে আপনি প্রায় 11 লক্ষের অধিক। তাহলে এই যে তারা নিজের এলাকায় নিজে যে মাইনরিটি হয়ে উঠেছে, ডেমোগ্রাফিক মাইনরিটি। আপনাকে আমি আরও একটা উদাহরণ দিচ্ছি। আপনি হয়তো জানেন যে উকিয়া টেকনাফের লোকজনকে রাস্তায় চলাচল করার জন্য ন্যাশনাল আইডি কার্ড পকেটের মধ্যে রাখতে হয়। তাহলে আপনি আপনার এলাকায় বাস করেন, আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি এলাকা এই দেশের নাগরিক। এরকম নানান ধরনের ছোটো ছোটো, আমি অ্যানথ্রোপোলজির, আমি নৃবিজ্ঞানের মানুষ, আমরা এসব ডিটেলসগুলোকে খুবই গুরুত্ব দিয়ে দেখি। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, এই যে স্থানীয়দের এই যে সাফারিংস হচ্ছে, তাদের যে গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে, তাদেরকে হোস্টিংয়ের জায়গা থেকে তারা 5-এ নেমে আসছে, এই সব কিছুর জন্য কিন্তু রোহিঙ্গাদেরকে দায়ী করা যাবে না। এটাকে একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলে ব্লেমিং দ্য ভিকটিমস। তারা কিন্তু একটা ভিকটিম, তারা যেটা পরিস্থিতির শিকার, যেটা মেজর এমদাদ বলেছেন যে তারা মিয়ানমার তাদেরকে নাগরিক হিসেবে স্বীকার করে না, বাংলাদেশ তাদেরকে শরণার্থী হিসেবেও স্বীকার করে। তারা পৃথিবীতে তো আসছে, তারা তো আকাশ থেকে পড়া নাই, মাটি থেকে গজায় নাই। সুতরাং তারা যে মানুষ হিসেবে ন্যূনতম যে তাদের যে জীবন ধারণের অধিকার, সেই জায়গা থেকে বিষয়টাকে চিন্তা করতে হবে। এখানে মিস্টার নূর খান আছেন, উনি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, উনি জানেন যে একটা মানুষের যে ন্যূনতম জীবন ধারণের জায়গা, সেখান থেকেই দেখতে হবে। কিন্তু আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মিডিয়ার ট্রায়ালটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তার কারণ হচ্ছে আপনার যে আমাদের যে জ্ঞান, আমরা যে একটা বিষয় নিয়ে একটা ধারণা যে আমাদের ভিতরে একটা ডিসকোর্স যে আমরা তৈরি করি, সেটার কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু মিডিয়ার পোর্ট্রায়াল থেকে আসে। সুতরাং রোহিঙ্গা সম্পর্কে মানে পুরো বাংলাদেশে যে একটা চেঞ্জিং, একটা নেতিবাচক যে ডিসকোর্স তৈরি হচ্ছে, আমরা আর কতদিন তাদেরকে ভরণ পোষণ করব? 3 বছর পূর্তির সময় বাংলাদেশ সরকার থেকে সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছিল, প্রায় 90,000 কোটি টাকা তাদের পেছনে ব্যয় হয়েছে বাংলাদেশের কোষাগার থেকে। আমি আপনাকে পরিসংখ্যান দিয়ে জানাতে পারি, 2017 সালে যখন রোহিঙ্গারা আসছে, আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে ডিমান্ড করা হয়েছিল $4 মিলিয়ন, তারা প্রায় $3 মিলিয়ন দিয়েছিল। কিন্তু 2021 সালে এসে যখন $9 মিলিয়ন ডিমান্ড করা হয়েছে, সেটা নেমে আসছে $2 মিলিয়ন। তাহলে এগুলো কিন্তু বাংলাদেশের বিরাট অর্থনৈতিক একটা এখানে ইনভলভমেন্ট আছে। সুতরাং এই সব কিছু বিবেচনা করলে এটা বাংলাদেশের জন্য একটা বড়, বাংলাদেশ এই সমস্যার ক্রিয়েটর না হয়েও বড় একটা ভিকটিমস। সুতরাং দেখতে হবে এভাবে যে এই রোহিঙ্গা সমস্যাটাকে আসলে আমরা যদি শুধু রোহিঙ্গাদেরকে এই জন্য একটা মানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাই, তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিতর দিয়ে যে এটা এক ধরনের ইনজাস্টিস হবে তাদের প্রতি। যেটা জরুরি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় এই যে মহিবুল্লাহর হত্যাকাণ্ড কেন্দ্র করে যে পরিমাণ প্রোঅ্যাক্টিভ, যে আপনার মানে ইউএন হিউম্যান রাইটস কমিশনার, তারপর হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর ডিভাইস রাইটস, যত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তারা যেভাবে প্রোঅ্যাক্টিভ মানে রোল প্লে করছে এবং পৃথিবীর সব লিডিং মিডিয়াগুলো যেভাবে গুরুত্ব দিয়ে ছাপছে এবং যেভাবে এটাকে হাইলাইট করা হচ্ছে, এভাবে যখনই কিছু একটা করে বাংলাদেশের উপরে যেমন ভাষান্তর রিলোকেশনটাকে যেভাবে প্রজেক্ট করা হয়েছে, কিন্তু তার ন্যূনতম অংশ মানে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় করছে না। যে প্রবলেম ক্রিয়েট করেছে তার উপরে কোনো চাপ প্রয়োগ করছে না আন্তর্জাতিক সম্প্রদায়। বাংলাদেশ যখনই রিপার্টিশন অ্যাটেম্প নিয়েছে, বাংলাদেশ এসে বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এসে বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করেছে যে মিয়ানমার এখন রাখাইন এখনো লিভেবল না, সেখানে তাদের জীবন এখন নিরাপদ না। তো তাদের যেমন নিরাপদ কেন না, তার জন্য তোমরা কি করেছো? এই জায়গা থেকে আমাদের আসলে বিষয়টাকে দেখতে হবে যে মিয়ানমারকে এটার জন্য অ্যাকাউন্টেবল করতে হবে যে মিয়ানমার যে জেনোসাইড সংগঠন করেছে এবং তাদের দেশের এই নাগরিকত্ব কেড়ে নিয়েছে 1982-তে, এবং তাদের উপরে 62-এর পর থেকে যে ধরনের মানে প্রসিকিউশন, যে ধরনের হত্যা, নির্যাতন, ধর্ষণ, জেনোসাইড করেছে, যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির যে প্রশ্ন, এগুলো নিয়ে মিয়ানমারকে অ্যাকাউন্টেবল করতে হবে, অ্যাকিউজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল কমিউনিটির ব্যর্থতাকেও আমাদেরকে সামনে আনতে হবে।
আমি মনে করি এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে রোহিঙ্গা সমস্যাটাকে আমরা একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য জায়গায় আমরা আসলে উপলব্ধি করতে পারবো। জি, অনেক ধন্যবাদ। মেজর ইসলাম, আপনার কাছে ফিরে আসি। এই যে প্রত্যাবাসন প্রক্রিয়ার কথা বলা হচ্ছিল, সেটার ব্যাপারে তো আমরা যখন জাতীয় গণমাধ্যমগুলোতে কথা বলেছি খুব বেশি অগ্রগতি বা সুখবর আমরা পাইনি। তাহলে মহিবুল্লাহ এমন কি সেখানে প্রভাব ফেলছিলেন যে তাকে একেবারে হত্যা করে ফেলতে হলে? তারা কি কোনো বিশেষ অগ্রগতির দিকে যেতে পারছিলেন? ধন্যবাদ। না, মহিবুল্লাহ হত্যাকাণ্ডকে এখানে প্রত্যাবাসন একেবারে কোনো একটা পর্যায়ে চলে আসছে, সেখান থেকে বিরত রাখার জন্য করা হয়েছে এটা বললেই একেবারেই এটা একটা রং প্রপোজিশন। এটার সাথে কোনো সম্পর্কিতই না। প্রত্যাবাসন এখন এমন কোনো পর্যায়ে যায়নি, ইভেন কি আলোচনাও শুরু হয় প্রত্যাবাসনের যে আলোচনা, কারণ সেটা এখন অনেকটা মনে হচ্ছে মানে যখন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা শুনি যে প্রত্যাবাসন বিরোধীরাই তাকে হত্যা করেছে তদন্ত শেষ হওয়ার আগেই, তখন মানে বিশ্বাস করতেই তো হয় যে নিশ্চয়ই খুব বড় একটা কারণ আছে। সেটা অন্য জিনিস, আমি সেটা বলছি। প্রত্যাবাসন বিরোধী আর প্রত্যাবাসন পক্ষ এটা হওয়া স্বাভাবিক। কেউ বলবে হ্যাঁ আমরা ভবিষ্যতে যাব, কেউ বলবে আমরা যাব না, কিন্তু ঘটনাটা কখন ঘটবে সেটা কিন্তু নিশ্চিত নয়। এখানে হয়তো সে প্রত্যাবাসনের পক্ষের একজন মানুষ হিসেবে নিজেকে পরিগণিত করেছিল, কিন্তু আরেকটা পক্ষ হয়তো কেন যাবে না সেটাও খুব স্পষ্ট করেনি। এখানে নেতৃত্বের দ্বন্দ্ব। আসলে প্রত্যাবাসন এখনো পর্যন্ত কোনো পর্যায়ে এসে পৌঁছায় নাই যে যেখান থেকে মহিবুল্লাহকে মেরে এই প্রত্যাবাসনকে বিঘ্নিত করতে হবে, এইটা মোটেও না। কিন্তু এটা যদি আমরা বলি যে প্রত্যাবাসনকে শুরু হচ্ছিল মহিবুল্লাহকে হত্যাকাণ্ডের পরে প্রত্যাবাসনটা বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু না। এটা বলা ঠিক না। প্রত্যাবাসন এখন এমন একটা গ্যারাকলে এসে আটকিয়েছে যেখানে যারা এই যে আন্তর্জাতিক সাম্প্রদায়িকতার অধ্যাপক রহমান নাসির যেটা বললেন, এটা একেবারেই একটা, আমি বলবো যে একটা বাস্তব সত্য, এবং এটা এত বেশি বাস্তবের নিরিখে এত বেশি আমাদের জন্য কষ্টদায়ক যে সেখানে যারা প্রতিবেশী দেশ আছে, বড় দেশগুলো যারা তাদের জিও স্ট্র্যাটেজি নিয়ে তারা খুব বেশি ব্যস্ত। যেমন আমি অতি সাম্প্রতিকের একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে এই যে আপনার সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, সুইডিশ সাংবাদিক মার্টিন লিন্টনের একটা আর্টিকেল কিছুদিন আগেই পাবলিশ হয়েছে। সেখানে সে বলেছে যে যেমন ধরেন এই যে আপনার তাইওয়ানের সাথে ভারত একটা বাণিজ্য চুক্তি করেছে, সাথেই সেটার চায়নার একটা প্রতিক্রিয়া সেখানে দেখা গিয়েছে। চায়না বলছে ইন দ্যাট কেস আমরা, বিকজ চায়না ইজ কনসিডারিং তাইওয়ান ইজ দেয়ার ওয়ান অফ দেয়ার পার্ট, এটা সিসেশন, এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে আছে। তাদের স্টেটমেন্ট হচ্ছে ইন দ্যাট কেস উইল অলসো এনকারেজ দ্য সিসেশনিস্ট পাওয়ার ইন দ্যাট কান্ট্রি। অর্থাৎ ভারতকে ইঙ্গিত করে সেখানে বলা হয়েছে তাদের যে বিচ্ছিন্ন পূর্বাঞ্চল আছে সেখানেও তাইলে আমরা উৎসাহ দিব, ইন্ধন যোগাবো। তাহলে সেটা কিভাবে হবে? সেটা সাগাইং ডিভিশন ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। এখন এখানে ভারতের পূর্বাঞ্চলকে নিরাপদ রাখার জন্য যেমন মিয়ানমারকে এখন দরকার, অর্থাৎ সাগাইংকে করা, নিরাপদ রাখা, সেখান থেকে ইনফিলট্রেশন যেন হতে না পারে। অন্যদিকে চায়না যদি ইফ দে ওয়ান্টস টু প্লে এগেইনস্ট দেয়ার সেভেন সিস্টার টু ক্রিয়েট প্রেশার অন ইন্ডিয়া নট টু গো ডু এনিথিং উইথ দ্য তাইওয়ান, তাহলে সেটা সাগাইংকে ভিত্তি করেই আসতে হবে। তাহলে সেখানে মিয়ানমার জেনারেলরা কিন্তু এইসব জিনিসগুলো জানে, দে আর ভেরি স্মার্ট। আমরা অনেকেই মনে করি যে এই যে মগের মুল্লুক সওগের মুল্লুক বলে নিজের আত্মতুষ্টি লাভ করার কোনো কারণ নাই। জেনারেল দে আর ভেরি স্মার্ট, দে নোস যে এই দুটা দেশ এখন পারস্পরিক একটা প্রতিযোগিতায় আছে যে কিভাবে মিয়ানমারকে তুষ্ট রাখা যায়, মিয়ানমারের জেনারেলদের কিভাবে সন্তুষ্টি রাখার মাধ্যমে তাদের জিও স্ট্র্যাটেজিক অবজেক্টিভস গুলো তারা অর্জন করতে চাইবে। তো সেটাকে তারা দে আর প্লেয়িং, তারা জানে যে এই দেশও আমাকে এখন তোয়াজ করবে, এ দেশও আমাকে তোয়াজ করবে। সুতরাং রোহিঙ্গা ইস্যু নিয়ে যে প্রেশার ক্রিয়েট করার যে স্বপ্ন আমরা দেখছি যে এই হয়তো চায়না অথবা ভারত তার প্রেশার ক্রিয়েট করবে, সেটা কিন্তু সদূর করা হতো। এই মুহূর্তে এই বাস্তবতায় যেখানে তারা পারস্পরিক অবজেক্টিভস নিয়ে ব্যস্ত, তাদের ভূ রাজনৈতিক স্বার্থ অর্জনে ব্যস্ত, রোহিঙ্গারা সেখানে অলমোস্ট ফরগটনের চ্যাপ্টার এখন এই মুহূর্তে। সেখানে আরো অ্যাড হয়েছে গোদের উপর বিষ পড়ার মতো, যখন তালিবানরা আফগানিস্তানে চলে আসছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে রোহিঙ্গারা আরো কিছুটা পিছনের দিকে চলে আসছে। সেই অবস্থায় এখন আমি যদি বলি যে মহিবুল্লাহকে হত্যা করার কারণে প্রত্যাবাসন বিঘ্নিত হচ্ছে বা প্রত্যাবাসন প্রলম্বিত হবে বা
দীর্ঘায়িত হবে, এটা সত্য কথা নয়। কারণ মহিবুল্লাহ এমন কোনো পর্যায়ে যায় নাই, এমন কোনো নেতা সেখানে, বরং আমি যেটা বলছি সেটা হচ্ছে একটা জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর প্রচেষ্টায় মহিবুল্লাহ ছিল। রোহিঙ্গা জাতিগোষ্ঠী যেখানে নেতৃত্ব শূন্য, সেখানে মহিবুল্লাহ হয়তো একটা নেতৃত্বের আসনে আসছিল। সেটার জন্য ভবিষ্যৎকে চিন্তা করে যেন রোহিঙ্গারা সংগঠিত হতে না পারে তার নেতৃত্বে, কোনো অন্তর্ঘাতমূলক একটা কর্মকাণ্ডের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে বলে আমি এখনো মনে করি, এবং আমি সেটাতেই যোগ করতে চাই। অধ্যাপক নাসিরউদ্দিন বোধহয় কিছু যোগ করতে চাচ্ছিলেন এই প্রসঙ্গে। আমি প্রত্যাবাসনের সাথে মহিবুল্লাহর সম্পর্কটাকে আমি একটা অন্যভাবে একটু দেখতে চাই। সেটা হচ্ছে যে মেজর এমদাদ যেটা বলেছেন আমি পুরোপুরি একমত, শুধু আমি একটা অ্যাড করতে চাই এভাবে যে 1962 সালের পরে যখন বার্মা মিলিটারি যখন রাষ্ট্রক্ষমতা দখল করে, এরপর থেকে কিন্তু মিয়ানমারের রোহিঙ্গারা কিন্তু একেবারে পারসিকিউটেড একটা কমিউনিটি হিসেবে মোটামুটি তাদের লাইফ লং এইভাবে চলেছে। কিন্তু পয়েন্ট হচ্ছে এই যে একটা নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠী, তারা কিন্তু কোনো ধরনের রেজিস্ট্যান্স তারা কিন্তু ডেভেলপ করতে পারে না কোনো লেভেলে, কোনো ফর্মেটে। তো মাঝখান দিয়ে তারা আরএসও ডেভেলপ করেছিল, কিন্তু সেটা একটা তাদের কার্যপদ্ধতির কারণে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। 2016 সালের পরে 2016-17 আরসা আসছে এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটার যে উৎপত্তি বিবর্তন সবকিছু ব্যাখ্যা করে দেখানো, এটাও একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিশ্বব্যাপী। এরকম একটা জায়গায় একটা নির্যাতিত জনগোষ্ঠীর কোনো সংগঠিত কোনো পলিটিক্যাল কোনো ভয়েস, কোনো সাংগঠনিক কাঠামো যেখানে ছিল না, ওরকম একটা অবস্থায় 2019 সালের পরে মহিবুল্লাহ কিন্তু একটা সংগঠন ডেভেলপ করেছে, সেটা হচ্ছে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস। এবং এই সংগঠনটা মূলত মানে একটা ডেমোক্রেটিক একটা ভয়েস হয়ে উঠছিল, যেটা মেজর এমদাদ বলছে রোহিঙ্গাদের যে জাতি, একটা জাতিসত্তা বা জাতিগত উন্মেষের যেভাবে আমরা বলি না কেন, রোহিঙ্গাদের একটা মানে সংগঠন হিসেবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে অ্যাকসেপ্টেড একটা সাংগঠনিক কাঠামো কিন্তু এর মধ্যে তৈরি হয়েছিল। তার সাথে ইন্টারন্যাশনাল ডায়াসপোরা, মানে বিশেষ করে রোহিঙ্গা ডায়াসপোরা কিন্তু খুবই অ্যাক্টিভ গ্লোবালি। এবং আপনি হয়তো জানেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে মামলা হয়েছে গাম্বিয়ায় করেছে, এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল কোর্টে যেখানে ডেপুটেশনের যে ইনভেস্টিগেশন অর্ডার দেওয়া হয়েছে, এবং আর্জেন্টিনাতে যে মানে ল্যাটিন আমেরিকান হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো যে মামলা করেছে যে জেনোসাইড ট্রায়ালের জন্য, এই সব কিছু ডকুমেন্ট সাপ্লাই করছে এই সংগঠন, যে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস। সো এই যে একটা জায়গা, এই সংগঠনটা কিন্তু মানে সাধারণ রোহিঙ্গাদের বোঝানোর চেষ্টা করছিল মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে। তো সুতরাং প্রত্যাবাসনের সাথে সম্পর্ক মানে মহিবুল্লাহকে হত্যা করার কারণে মানে একেবারে প্রত্যাবাসন বিলম্বিত হলো, বন্ধ হয়ে গেল, এরকম যেমন না, কিন্তু এটার সাথে খানিকটা সম্পর্কিত। কারণ প্রত্যাবাসনের জন্য ইন্টারনাল যে সাপোর্টটা দরকার ছিল, সেই সাপোর্টটা সরকারের মহিবুল্লাহ এবং তার সাংগঠনিক তার টিমের মাধ্যমে পাচ্ছিল। সুতরাং আমি এই জায়গাটা যোগ করতে চাই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে ফিরে আসি। স্বভাবতই যে এক ধরনের রাজনৈতিক সংগঠন গড়ে উঠছিল রোহিঙ্গাদের মধ্যে, সেটা তো বাধাগ্রস্ত হলোই। তো তাহলে কি এর ভবিষ্যৎ অন্যান্যভাবে যে এক ধরনের বিশৃঙ্খল অবস্থার মধ্যে, ঐক্যহীন একটা অবস্থার মধ্যে রোহিঙ্গারা বসবাস করছিল, তার থেকে তাদের যে বেরিয়ে আসার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা কি পথ হারালো, নাকি এরপরেও তাদের আশা রয়েছে নিজেদেরকে একটা গণতান্ত্রিক কাঠামোতে সংগঠিত করার? দেখেন, তার আগে আমি একটু আলোচনা আমার একটু পিছিয়ে যেতে হবে, এই কারণে যে প্রথম হচ্ছে আলোচনার ভিতর দিয়ে মনে করার কোনো কারণ নেই যে সমগ্র মানে রোহিঙ্গাই সন্ত্রাসী হয়ে গেছে বা সবাই এটার সাথে যুক্ত, এটা সমর্থন করে, এটা মনে করার কোনো কারণ নাই। আমি আবারও বলছি, এই সংখ্যা খুবই নগণ্য, হয়তো মানে কয়েকশোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাও আবার সেইখানেও আছে ছিচকা, সেখানেও ক্যাটাগরি করা সম্ভব। যেই জায়গাটিতে আমাদের মানে খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মহিবুল্লাহর ব্যাপারে আমরা যেমন গত কয়েকদিন ধরে খুব ঢালাওভাবে শুনছি যে তিনি প্রত্যাবর্ষণের পক্ষে এমনভাবে ছিলেন যে পারলে আগামীকালই প্রত্যাবর্ষণ শুরু হয়ে যায়, মানে আমাদের আলোচনার মধ্য দিয়ে এরকম বিষয়টা আসছিল। আসলে বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে মহিবুল্লাহ মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে সে তার বাড়িতে ফেরত যেতে পারবে, এই স্বপ্নটি দেখিয়েছিল এইটুক। কিন্তু সে কিন্তু কন্ডিশন দিয়েছে, সেই 18 সাল থেকে আপনি প্রথম সমাবেশ তারা করে 18-তে গণহত্যা দিবস উপলক্ষে, পরবর্তী সমাবেশ হচ্ছে 2019-এ, সেটিতে তো তারা গো হোম বলে একটা মানে স্লোগানই ক্যাম্পেইনই করলো, এবং সেইখানে তারা বলছে যে মর্যাদা, নিরাপত্তা এবং নিজভূমি, এরকম 4-5টা বিষয়, হ্যাঁ 7 দফা দাবিতে তারা ফিরে যাবে।
যেই বিষয়গুলির সাথে আমাদের সরকারের যে বক্তব্য, বিশেষ করে প্রাইম মিনিস্টারের জাতিসংঘের প্রথম যে বক্তব্যগুলো, সেটার সাথে অনেকটাই মিল খায়, অনেকটাই। এখন প্রশ্ন হচ্ছে যে মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বা শান্তিপূর্ণ উপায়ে চিন্তাভাবনা করা, আমি কিন্তু আবারও বলছি যে এইখানে একটা জিনিস আমাদের এমদাদ ভাই খুব পরিষ্কার করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে যে জাতিসত্তার উন্মেষ ঘটানো। আমরা ভাষাটাকে এদিক ওদিক যেভাবেই বলি না কেন, আসলে মানে সমগ্র রোহিঙ্গা জনগোষ্ঠীকে গণতান্ত্রিক একটা পরিবেশের মধ্যে একটা সাংগঠনিক কাঠামোর ভিতর নিয়ে আসার যে একটা চেষ্টা, সেটা কিন্তু মানে অনেকটাই সফল ছিল আপনার মহিবুল্লাহ। কারণ এর আগে যে কথাটা বললেন আমাদের নাসির ভাই, যে আরএসওর জন্ম হয়েছিল, সেটাও মানে একটা পর্যায়ে যে সন্ত্রাসী সংগঠনের মতো বিহেভ করলো, আরসা বা আল ইয়াকিন যেটা, সেটাও একই রকম গেল। এইখানে নেতৃত্বের শূন্যতাটা কিন্তু ছিল ব্যাপক। কিন্তু এই প্রথম আপনি যদি খেয়াল করেন 2017 সালের পরে 18 শেষ দিকের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে সে তার জনগোষ্ঠীকে স্বপ্ন দেখাতে পেরেছিল, যেটা কিন্তু খুব কম মানুষ পারে জীবনে, এবং সংগঠিত করতে পেরেছিল। এবং তার চিন্তা চেতনার ভিতরে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং সবাইকে নিয়ে একটা চিন্তা কিন্তু তার ছিল। এই জায়গাটাতে একটা ছেদ ঘটে গেল তার হত্যার মধ্য দিয়ে। এখন এই জায়গাটিতে আসলে কারা এই বিপক্ষ শক্তিটা, সেইটা আলাপ আলোচনা হতে পারে। শুধুমাত্র এইভাবে মানে আমরা যেন না করি যে প্রত্যাবর্ষণ আর প্রত্যাবর্ষণ বিরোধী বিষয়টা, কিন্তু এইখানে আমার কাছে মনে হয়নি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই স্বপ্নটিকে, যে কিনা রোহিঙ্গা জনগোষ্ঠীকে যেমন স্বপ্ন দেখিয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন মহলে তার উপস্থিতি, তার সংগঠনের উপস্থিতি। এবং দেখেন, আজকে এইভাবে ভাবার কোনো কারণ নাই যে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে খুব বেশি আগানো যায়। গত মানে বাংলাদেশের স্বাধীনতার পর বিশ্বের কোথাও সশস্ত্র সংঘাতের মধ্য দিয়ে এগোনো কিন্তু খুব একটা যায়নি। অনেক দেশেই চেষ্টা করা হয়েছে, সেখানে যে জিনিসটা দেখা যায়, আমি জানি না কতটুকু সফল হবে কি হবে না, কিন্তু আলাপ আলোচনা এবং জনমত সংগঠিত করা, জনমত নিজের জনগোষ্ঠীর ভিতরে এবং বিশ্ব জনমত সব কিছু মিলে একটা চেষ্টা করার যে প্রচেষ্টা, সেইটাই কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেলো। এইখানে আবার একটা নেতৃত্ব তৈরি হওয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেমন আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরাও কিন্তু সবসময় যে খুব একটা ভালো আচরণ করেছি এটাও বলার সুযোগ নেই। আমাদের যে কাজটা হওয়া উচিত ছিল, আমি রোহিঙ্গাদের পক্ষে বা আমি এই জনগোষ্ঠীর পক্ষে আমি একটা কথা বলা, আর রোহিঙ্গাদের ভিতর থেকে একটা কথা বলার ভিতরে কিন্তু পার্থক্য আছে। মনে রাখতে হবে সমস্যাটা রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে তারই দেশের, মানে মায়ানমারের সাথে তারই নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা। আমরা এই মানুষগুলো যে মানবেতর মানে গণহত্যার মধ্য দিয়ে আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি কষ্ট করে হলেও আশ্রয় দিয়ে একটা উদারতার মানে মানবিকতার স্থান করে দিয়েছি। কিন্তু বিশ্ব সম্প্রদায় যেভাবে অ্যাক্ট করা দরকার ছিল, সেখানে একটা ছেদ আমরা দেখেছি যে তড়িঘড়ি করে আলোচনার ফলে এক ধরনের পিছিয়ে যাওয়ারও প্রচেষ্টা আমরা খেয়াল করেছি। অর্থাৎ প্রথম দিকে দেখেন, কূটনীতিতে কিন্তু কৌশলটা একটা বড় জিনিস। দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে যেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এবং সেখানে যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু আপনারা যদি প্রক্রিয়াগুলিতে লাইন বাই লাইন খেয়াল করেন, সেখানে কিন্তু সময় ক্ষেপণের একটা যথেষ্ট কৌশল ছিল। এবং সেই জায়গাটিতে আমরা আসলে মিয়ানমারের সাথে এই জায়গাটিতে আমরা অ্যাড্রেস করার ক্ষেত্রে হয়তো আমরা মিয়ানমারের এই কৌশলটা ধরতে পারিনি। ফলে মিয়ানমার সময় ক্ষেপণ করার মধ্য দিয়ে আমাদেরকে একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশনে ফেলে দিয়েছে। যেই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের যে কাজটি করা দরকার ছিল, রোহিঙ্গা ভয়েসটাকে আরও উচ্চকিত কীভাবে করা যায়, সেইখানে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, ডায়াসপোরা যারা ছিল তারা যাতে এই বিষয়টা নিয়ে আরও বেশি বিশ্ব দরবারে কথা বলতে পারেন, মানে তারা নিজেদের ভিতর কোঅর্ডিনেট করতে পারেন, সেই চেষ্টাটি করা দরকার ছিল। এই যে 2019 সালের পর আমরা কি করলাম? আমরা অফিস বন্ধ করে দিলাম, আমরা প্রশ্ন তুললাম, একেবারে ফালতু একটা প্রশ্ন যে ও বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে কি করে বিশ্ব দরবারে গেল, এই প্রশ্নগুলি আসলো। এবং এগুলি কিন্তু সুপরিকল্পিত ছিল। মানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে কালিমা লেপন করার জন্য এই ধরনের চেষ্টা কিন্তু বিভিন্ন মহলে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, মিডিয়াতেও
অনেক ক্ষেত্রে এই ত্রুটিগুলি এসছিল। যেমন যখন 2 লক্ষ লোকের সমাবেশ হলো তখন নানান রকম গল্প গুজব প্রশ্ন আমরা কিন্তু উত্থাপন করেছি, করার মধ্য দিয়ে দেখেন আজকে কিন্তু হিসাবটা খুব ভালোভাবে করা দরকার যে এই করার মধ্য দিয়ে ত্রুটি বিচ্যুতিটা কী ছিল। ওই সমাবেশের পরে যখন আপনি নিয়ন্ত্রিত করার চেষ্টা করলেন সর্বক্ষেত্রে, ফলে হলো কি ওইখানে মাস্তান গ্রুপ মানে মাস্তান গ্রুপের আধিপত্য আসলো, সন্ত্রাসী গ্রুপ এগিয়ে আসলো। আপনি খুব খেয়াল করেন, আমি নিশ্চিত যে প্রফেসর সাহেব সেপ্টেম্বরে যদি যেয়ে থাকেন তিনি নিশ্চয়ই এই ঘটনাটি জেনে এসছেন যে তার কিছুদিন আগে একটি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু সামগ্রিক পরিস্থিতিটার পরিবর্তন হয়েছিল। তার পরপরই আমরা দেখলাম কয়েক মাস 2-3 মাসের মাথায় মহিবুল্লাহর হত্যাকাণ্ড। এই বিষয়গুলো কিন্তু বিবেচনা আমাদের যদি আমরা না নিই তাহলে আমরা গল্প বানাতে পারবো, আমরা একটা ভয়াবহ পরিস্থিতি মনে করব, যতটা ভয়াবহ না। আমরা রোহিঙ্গাদেরকে যেমন গালি হিসাবে ব্যবহার করি, এখন রোহিঙ্গাদেরকে আমরা একেবারে তুচ্ছ তাচ্ছিল্যর তার জায়গায় নিয়ে যেতে পারি, কিন্তু তাতে দিন শেষে কিন্তু আমাদের ক্ষতির সম্ভাবনাটা বেশি থাকবে। আর ভিকটিমকে ব্লেম করে কিন্তু খুব বেশি আগানো যায় না, বরং তাকে যেইভাবে সহানুভূতির সাথে আমরা আশ্রয় দিয়েছি এখন তার ফিরে যাওয়ার ব্যাপারে, তার সংগঠিত হওয়ার ব্যাপারে, তার বিশ্ব দরবারে তার সোচ্চার হওয়ার ব্যাপারে যত ধরনের সহযোগিতা সেটা আমার মনে হয় সেইভাবেই আমাদের চিন্তা করা উচিত। জি, ধন্যবাদ। শেষ প্রান্তে অধ্যাপক নাসিরউদ্দিন যদি আর কিছু যোগ করার থাকে আপনার। আমি শেষে বলবো সেটা হচ্ছে বাংলাদেশ শুরু থেকেই বাংলাদেশের অবস্থান খুবই ক্লিয়ার। সেটা হচ্ছে বাংলাদেশ 2016 সালের পর্যন্ত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ আশ্রয় দিয়েছে এবং 2017 সালে বাংলাদেশ কিন্তু রোহিঙ্গাদের আর প্রবেশ করতে দিতে চায় নাই। কিন্তু এমন একটা মানবতর পরিস্থিতি, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস বর্ডারল্যান্ডে টেকনাফ বাংলাদেশ মিয়ানমারের বর্ডারল্যান্ডে তৈরি হয়েছিল, বাংলাদেশ তাদেরকে বর্ডার খুলে দিতে বাধ্য হয়েছে। আমি ওই সময় বর্ডারে ছিলাম, আমি নিজে দেখেছি বাংলাদেশের যে বিজিবির যারা সিকিউরিটি পার্সন হচ্ছে তারা নিজেরা মানে হাত কাটা পা কাটা প্রেগনেন্ট ওমেন বৃদ্ধ তাদেরকে কোলে করে বাংলাদেশে আনছে। এইটা একটা বিরাট মানবতার নজির আমরা স্থাপন করেছি। সুতরাং স্টেটের জায়গা থেকে এটা খুব ক্লিয়ার, নাম্বার 1। নাম্বার 2, আমরা আশ্রয় দিয়েছি ফর টাইম বিং, এটা কোনো পার্মানেন্ট সেটেলমেন্ট না, এটা মনে রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে এটা। আর 3 নম্বর যেটা বাংলাদেশ শুরু থেকেই যেই পলিসিটাকে নিয়েছে রোহিঙ্গা ইস্যুতে সেটা হচ্ছে রিপাট্রিয়েশন, যে তাদেরকে তাদের নিজের দেশে ফেরত যেতে হবে। এবং সেই কারণে বাংলাদেশ শুরু থেকে কিন্তু সক্রিয় ছিল বলেই 2017 সালের অগাস্টে যখন মানে রোহিঙ্গারা প্রবেশ করে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা রিপার্টিশন এগ্রিমেন্ট করে এবং ডিসেম্বরে 17 সালের ডিসেম্বরে কিন্তু বাংলাদেশ একটা জয়েন্ট টাস্ক ফোর্স করে এবং 2018 সালের জানুয়ারিতে ফিজিক্যাল এগ্রিমেন্ট করে। অর্থাৎ বাংলাদেশ শুরু থেকেই কিন্তু রিপার্টিশনের জায়গাটা চাচ্ছে। তো আমি শেষে বলবো যে বাংলাদেশ যে মানে একটা মানবিক জায়গা থেকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশ রিপার্টিশনের জন্য যে অ্যাটেম্প নিয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশকে যেমন অ্যাপ্রিসিয়েট করেছে, এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির দায়িত্ব হচ্ছে বাংলাদেশের পাশে এসে দাঁড়ানো। তবে এটা শুধুমাত্র আমরা আলোচনা করছি, সংবাদপত্রে কলাম লিখলে কিন্তু হবে না। এই জন্য একটা স্ট্রং একটা ইন্টেলিজেন্ট ডিপ্লোমেসি ডেভেলপ করতে হবে, করে আমাদেরকে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদেরকে ইনক্লুড করে রিপার্টিশন অ্যাটেম্পটা নিতে হবে। জি, মেজর ইসলাম যদি কিছু যোগ করার থাকে খুব সংক্ষেপে। আমার প্রত্যাশা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলো নিরাপদ থাকুক, তাদের যে এই মহিউল্লাহকে উপলক্ষ করে যেন তাদের মধ্যে ভাতৃঘাতী কোনো ধরনের সংঘাত যেন ছড়িয়ে না পড়ে, পারস্পরিক দ্বন্দ্ব তারা পরিত্যাগ করে তারা যেন ঐক্যবদ্ধ থাকে, তাদের জাতিসত্তা অর্থাৎ রোহিঙ্গা জাতিসত্তা নিয়ে তারা যেন ব্যাপৃত থাকে, একে অপরের দুর্দিনে কষ্টে দুঃখে পাশে দাঁড়ায়, বরং কারো যেন কষ্টের কারণ, একজনের কষ্টের কারণ যেন আরেকজন না হয়। আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের নজরদারিটা যেন প্রখর হয়, রোহিঙ্গা এই যে মহিবুল্লাহর মতো কেউ যেন ব্যাগরে প্রাণ না হারায় সেজন্য তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি যেন সেখানে ক্যাম্পের মধ্যে ছড়িয়ে। অনেক ধন্যবাদ। জনাব নূর খান যদি আর কিছু যোগ করেন। দেখেন, আমি মনে করি যে নিরাপত্তা ব্যবস্থা যেটা আছে সেটার সাথে রোহিঙ্গাদেরকে যুক্ত করা ব্যবস্থাপনায় এটা খুব জরুরি আজকের প্রেক্ষাপটে। দ্বিতীয় হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ডকে কোনোভাবেই মানে পাশ কাটানোর সুযোগ নাই, চিহ্নিত করতে হবে, বিচারের ব্যবস্থা করতে হবে আমাদের নিজেদের স্বার্থে এবং নিজেদের নিরাপত্তার জন্য। তৃতীয় যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে চূড়ান্ত লক্ষ্যটা হওয়া উচিত যে তার, আমি আবারও বলছি, স্থায়ীভাবে এখানে
রেখে দেওয়াটাই সমাধান না। সমাধানটা হচ্ছে তাকে তার নিজ ভূমিতে সেও যেভাবে মনে করে আমাকেও সেভাবে মনে করতে হবে, এবং সেই মনে করার মধ্য দিয়ে যত ধরনের সাপোর্ট দেওয়া সেই সাপোর্টটা আমাদেরকে দিতে হবে, আন্তর্জাতিক মহলকে এটার সাথে যুক্ত করা, এই কাজটি করতে হবে। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।